হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে বুধবার আর এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 7:30। তো ঘুম থেকে উঠেই নিজের চেহারার এরকম একটা হাল দেখে আমি না সত্যি সত্যি ভয় পেয়ে গেছি। দেখতে পাচ্ছ কীরকম ফুলে গেছে মুখটা সকালে আজকে। শুধু মুখ নয়, হাত পা সমস্ত কিছু কিন্তু আজকে সকালে ফুলে গেছে। ইভেন সকালে যখন ঘুম থেকে আমি উঠি চোখটা পর্যন্ত খুলতে পারছিলাম না, যে চোখগুলো এতটা ফুলে গেছিলো। তো বেশ অদ্ভুত লাগছিলো আমার। তো আমি ভাবছিলাম যে আমি যে ইঞ্জেকশনটা নিয়েছি কয়েকদিন আগে, তো সেটার এফেক্ট কিনা কিছু বুঝতে পারছিলাম না। তো তাই জন্যই কিন্তু সকাল সকাল ডক্টরকে ফোন করি। আর শুধু কিন্তু মুখ নয়, হাত পা সব কিছুই কিন্তু একদম ফুলে গেছিলো। ইভেন হাতটা কিন্তু আমি ফোল্ডও করতে পারছিলাম না। এতদিন অবধি শুধুমাত্র কিন্তু আমার পা ফোলাটাই ছিল, বাট আজ সকালে এরকম একটা ব্যাপার দেখে ভীষণ ভয় পেয়ে গিয়ে স্যারকে যখন ফোন করি, তো স্যার বলে যে ইঞ্জেকশনের জন্য নয়, তো এটা কোনো একটা কারণে সোয়েলিং হচ্ছে, তো সেই জন্য হয়েছে। তো যাই হোক, আস্তে ধীরে যত বেলা বাড়তে থাকে তখন দেখি জিনিসটা কমে গেছে, তো একটু টেনশন ফ্রি হই। বাট পা ফোলাটা কিন্তু তখনও একটু একটু ছিল। তো যাই হোক, কী করা যাবে, বাট মুখ ফোলাটা বা হাতে যে ফোলাটা ছিল সেটা কিন্তু আস্তে ধীরে যত বেলা বাড়ে, মানে 10টা 10:30টার দিকে কিন্তু কমে যায়। তো সকালে দেখতেই পেলে উঠে যেমনকার ডেলি রুটিন আমার, সেগুলো তো কমপ্লিট করতেই হবে। তো ড্রাই ফ্রুটস তো খেয়ে নিলাম সকালবেলা, আর তার সঙ্গে গরম জল, যেটা আমি প্রত্যেক দিন খেয়ে থাকি, সেটাও খেয়ে নিলাম। আর এখন প্রায় বাজে হচ্ছে 10টা। তো আজকে এই ফোলার ব্যাপারটা নিয়ে একটু টেনশনে ছিলাম বলে খাওয়া দাওয়াগুলো করতেও যেন একটু ডিলে হয়ে গেছে। তো এখন একটু বসেছি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে। আজ বেশ খিদেও পেয়ে গেছে। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে ছিল হচ্ছে আলুর পরোটা, তার সঙ্গে একটুখানি মিক্সড আচার, আর হচ্ছে শশা। মানে স্যালাডের মধ্যে আমি শুধু শশাটাই নিয়েছি। আর আলুর পরোটাটা না অনেক দিন পর খাচ্ছি। মা বানিয়েছে ভিতরে আলুর পুর দিয়ে, অপূর্ব হয়েছে খেতে, জানো তো, দারুণ খেলাম। একদম নরম তুলতুলে, আর ভিতরে একদম খুব সুন্দর একটা আলুর পরোটার আলুর যে পুরটা, দারুণ হয়েছে খেতে। আর আমার এই আলুর পরোটা শুধুই ভালো লাগে, আর সঙ্গে যদি একটু মিক্সড আচার হয় তাহলে কিন্তু দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছ মুখের ফোলাটা কিন্তু আমার অনেকটা কমে গেছে। মানে মুখে হাতে ফোলাগুলো, যেটা সকালবেলা যেটা তোমরা দেখলে, তো সেই ফোলাটা কিন্তু যত বেলা বেড়েছে আস্তে আস্তে কমে গেছে। তো তোমরা তো দেখেইছো, কিছুদিন আগেই আমি ডক্টর চেক আপে গেছিলাম। তো সেই সময় ডক্টর কিন্তু আমার এই ফোলা ভাবটা কেন কমছে না, তো সেই কারণে আমাকে কতগুলো ব্লাড টেস্ট দিয়েছিল। তো সেই ব্লাড টেস্টগুলোও আজকে করাবো। আর যেহেতু ওই ব্লাড টেস্টগুলোর সঙ্গে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই, মানে খালি পেটে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তাই আমি একটু দেরি করেই আসতে বলেছি। আর ভাগ্যিস দেরি করে আসতে বলেছি, কেননা আজ সকাল সকাল আমার যে অবস্থা হয়েছিল, ওই অবস্থায় ব্লাড টেস্ট করার মতন ক্ষমতাও হয়তো আমার ছিল না। তো যাই হোক, এই যে দেখো দাদা চলে এসেছে, যে আমার ব্লাড টেস্টটা করে। তো সে এসে রক্তটা নিয়ে নিল। 3-4 রকম কিছু একটা টেস্ট দিয়েছিল ডক্টর। আই থিঙ্ক এটাই আমার ডেলিভারির আগে লাস্ট ব্লাড টেস্ট ছিল। আর তার সঙ্গে না একটা ইউরিন টেস্টও দিয়েছিল, তো সেটা সকালবেলা কালেক্ট করে চলে গেছে। আর এখন আমার ব্লাডটা নিয়ে চলে গেল। তো সন্ধ্যাবেলা করে রিপোর্ট দিয়ে দেবে, তো তখন দেখা যাক কীরকম কী রিপোর্ট আসে। তো এখন একটু কলা খেয়ে নিচ্ছি, কেননা জানোই তোমরা কলাটা আমি কিন্তু রেগুলার খেয়ে থাকি। আর এদিকে দেখো বাইরে আবার ঝমঝমিয়ে কিন্তু নেমে পড়েছে বৃষ্টি। তো সারা দিন এখন প্রায় বৃষ্টি হচ্ছে, আগের দিনও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, গরম আমার এক ফোঁটাও কম লাগে না। এই বৃষ্টি হলে মনের মধ্যে যে আনন্দটা আগে হতো, এখনও হয়, বাট ভাবি যে একটু ঠান্ডা হবে হয়তো, কিন্তু কিচ্ছু ঠান্ডা হয় না। উল্টে যেন আমার গরম আরও বেশি করে লাগতে থাকে। তো যাই হোক, কী আর করা যাবে, এই সময়টা তো এরকমই যায়। থার্ড ট্রাইমেস্টার, তার উপর আবার এইরকম একটা গরম, তো মানে সব মিলে যেন একটা বিতিকিচ্ছিরি ব্যাপার। তো চলো দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। আজকে কিন্তু লাঞ্চে ছিল অনেক কিছু আইটেম। তো ছিল হচ্ছে ভাত, তার সঙ্গে হচ্ছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, মোরলা মাছ আলু দিয়ে চচ্চড়ি, ডাল, আর ছিল হচ্ছে খাসির মাংসের পাতলা করে ঝোল। জানো তো, এই পুরো প্রেগনেন্সি জার্নিতে না এই ফার্স্ট আমি খাসির মাংস খাচ্ছি, মানে মাটন খাচ্ছি আর কি। তো গোটা মানে প্রেগনেন্সি জার্নিতে আমি মাটন খাইনি, আর ইচ্ছেও করতো না খেতে। বাট আজকে হঠাৎ করে যেন খুব ইচ্ছে হলো একটুখানি পাতলা করে টেলে একটু ঝোল খেতে। তার সঙ্গে আমি আবার মাকে বলেছিলাম একটা গোটা রসুন দিতে। তো রসুনটা এই খাসির মাংসতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তার সঙ্গে যদি হয় একটা গন্ধরাজ লেবু, তাহলে তো আলাদাই একটা ব্যাপার। আর খুব একটা মাটন কিন্তু আমার কোনো
কোনোদিনই প্রিয় ছিল না, মানে আমি যে ভীষণ ভালোবাসতাম খেতে তা একেবারেই নয়। বাট আজ একটু ইচ্ছে হলো তো খেয়ে নিলাম, কেননা এই সময় যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে তো সেটা খেয়ে নেওয়াই ভালো। আর জানো তো, প্রথম দিকে না চিকেনটা আমার একদম খেতে ইচ্ছে করতো না, মানে প্রথম 3-4 মাস তো আমি চিকেন ছুঁয়েও দেখিনি, মানে গন্ধটাও একদম অদ্ভুত টাইপের লাগতো। বাট তারপর থেকে আস্তে আস্তে খেতে খেতে কিন্তু চিকেনটা একটা অভ্যাস হয়ে গেছে, আর চিকেন খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তো লাঞ্চ তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো লাঞ্চ করার পর যে মেডিসিনগুলো আমার থাকে তো সেগুলো এখন খেয়ে নেব। তো প্রত্যেক দিন আমার লাঞ্চ করার পর 2টো মেডিসিন থাকে, তো সেই দুটোই খাই। বাট আজকে এই একটা ওষুধ আমি সকালে স্কিপ করে গেছিলাম, মানে একটা স্যাশে আছে তো সেটা জলে গুলে খেতে হয়। তো সেই জন্য এখন আমি খাওয়ার পরই, মানে দুপুরে লাঞ্চ করার পর কিন্তু এখন খেয়ে নিচ্ছি। আর তারপরই বাকি যে ওষুধগুলো আছে সেগুলো খেয়ে নেব। আর পরপর একেবারে আমি ওষুধগুলো সব খাই না, একটু বসে একটুখানি ওয়েট করে 2-1 মিনিট পর কিন্তু ওষুধগুলোকে খাই। তো আগে ন্যাচারালি মানে 7 মাস অবধি কিন্তু আমি ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেটগুলোই খেতাম। বাট এই রিসেন্ট যেহেতু আমার প্রেশারটা একটু আপ ডাউন করছে, তাই জন্য ডক্টর কিন্তু আরও 2টো মেডিসিন আমাকে নতুন সাজেস্ট করেছে। তো সেগুলোকেও এখন মাইন্ড করে করে মানে মনে করে করে খেতে হয়। তো এখন হচ্ছে এই একটা ওষুধ খাবো, আর এই যে এই ক্যালসিয়ামের ওষুধটা খেয়ে নেবো। তো এই 2টো ওষুধ এখন খাবো। আর অ্যাসিডিটির জন্য কিন্তু ডক্টর আমাকে একটা লিকুইড আর তার সঙ্গে একটা ক্যাপসুল কিন্তু সাজেস্ট করে রেখেছে। তো বলেছে যে খেতেই পারি রেগুলার হিসেবে, বাট আমি চেষ্টা করি রেগুলার না খাওয়ার, মানে যতটা সম্ভব চেষ্টা করি যে খুব যদি বাড়াবাড়ি কিছু না হয় ততক্ষণ অবধি না খাওয়ার, কেননা এই সময় গ্যাসের ট্যাবলেটগুলো বা এই ধরনের কোনো অ্যাসিডিটির যে মেডিসিনগুলো থাকে সেগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। তো সেই জন্য আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে বা একটু স্কিপ করে করে খাই। আর এইভাবে কনস্ট্যান্ট মেডিসিন খাওয়ার অভ্যেস তো আমার আগে কোনো দিনই ছিল না। তো আগে যখনই ওষুধ খেতাম, মানে ওই জ্বর হলে বা অন্যরকম কোনো প্রবলেম হলে খেতাম, তো তখনও আমি একদিন খেয়ে পরের দিন হয়তো ভুলে যেতাম। বাট সেই জন্য এখন কিন্তু আমাকে প্রচণ্ড মনে করে করে একরকম অ্যালার্ম দিয়ে প্রথম দিকে কিন্তু ওষুধগুলো মনে করে করে খেতাম। তো এখন একরকম খেতে খেতে কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো এগুলো একটা দিনও স্কিপ করা ঠিক না, তো সেই জন্য কিন্তু একটু মনে করে করে খাই। তো ওষুধ খাওয়ার পর আধ ঘন্টা পর আর কি তো চলে বসে পড়েছি আর কি ফল নিয়ে। ফলের মধ্যে তো জানোই আমি কি খাই, আম। তো আমি নিয়ে বসেছি, তো আমটা একটু কেটে নিয়ে এলো, তো এখন আমটা খেয়ে নেব, তারপর একটু দুপুরে রেস্ট করব। কেননা এই সময় না দুপুরে রাত্রে একটু মানে টাইম করে একটু রেস্ট নেওয়াটা, মানে 2 ঘন্টা অন্তত দুপুরে ন্যাপ নেওয়া তো উচিত। তো আমি চেষ্টা করি একটু দুপুরবেলাটা শোয়ার। এভরিডে যে দুপুরে আমার ঘুম হয় সেটা কিন্তু একেবারেই নয়, আবার মাঝে মধ্যে এমনও দিন যায় যে দুপুরবেলা কিন্তু আমি প্রচণ্ড ঘুমিয়ে পড়ি। তো ঘুমাই না ঘুমাই অন্তত একটুখানি যেটা বললাম রেস্ট করাটা কিন্তু দুপুরবেলা ভীষণ মাস্ট। এই সময়টা মানে এই লাস্টের দিকটায় অন্তত মানে একটু চোখটা বন্ধ করে শুয়ে থাকলেও ভীষণ ভালো। এদিকে দেখো এখন কিন্তু বিকেল 5:30, আর এখনও কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। বললাম না আজকে সারা দিন ধরে দেখছি বৃষ্টি হচ্ছে, তবুও কিন্তু একটুও ওয়েদার চেঞ্জ হয়নি। তো কি আর করা যাবে, ওই ওয়েদার নিয়ে আমাদের থাকতে হবে। তো এখন সন্ধে হয়ে গেছে, বিকেলে যে দুধটা খাই তো সেটাও খাওয়া কমপ্লিট। এখন হচ্ছে মা বসেছে একটু পেঁয়াজি করতে, আর বিশ্বাস করো এইরকম একটা ওয়েদারে না পেঁয়াজি খেতেই ইচ্ছে হচ্ছিল। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে হচ্ছে পেঁয়াজি, পেঁয়াজির সঙ্গে একটু মুড়ি দিয়ে খাবো। আর আমাদের বাড়ির একদম পাশেই জানো তো একজন চপ বিক্রি করে, মানে শুধু চপ নয়, চপ, বেগুনি, কুমড়ি, পেঁয়াজি সমস্ত কিছু কিন্তু ওখানে বিক্রি হয়। তো মা এই পেঁয়াজি করছে দেখে আমি বললাম যে এত কিছু করার কি দরকার, তো ওখান থেকে কিনে নিয়ে আসি, তো ওখান থেকে কিনে এনে খাবো। তো মা তো একদম রাজি নয়, এখন বাইরের খাবার একদম খেতে অ্যালাউ করছে না। বলছে ওই যে বাইরের যে পোড়া তেলে যে তেলে ভাজাটা হয় সেটা নাকি এখন খাওয়া একদম ঠিক না। তো বাড়িতেই সেই জন্য আমাকে বানিয়ে দিচ্ছে। আর আমার মায়ের হাতের এই পেঁয়াজি বলো বা যে কোনো রকমের বড়া বলো দারুণ হয়। তো আমিও আর সেই জন্য বেশি জোরাজোরি করলাম না, কেননা বাইরের ওই তেলে ভাজা খাওয়ার থেকে আমারও যেন মনে মনে ইচ্ছে হচ্ছিল এই ঘরে মায়ের হাতের পেঁয়াজিটাই খেতে। আর এত সিম্পলভাবে করে, মানে শুধু পেঁয়াজ কেটে একটু বেসন, একটু কালো জিরে, একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু নুন মিষ্টিটা আন্দাজ মতন দিয়ে কিন্তু এই পেঁয়াজিটা করে। কোনো রকম কোনো এক্সট্রা মশলা বা কোনো রকম কোনো কিছু বাটা মশলা কিচ্ছু দেয় না, একদম সিম্পলভাবে এই পেঁয়াজিটা বানায়। আর আমার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই যে ভাজা হতে না হতেই আমি কিন্তু নিয়ে বসে পড়েছি 3খানা পেঁয়াজি, বাকিগুলো এখনও ফ্রাই হচ্ছে, ওগুলো নাকি এখনও কাঁচা রয়েছে। আর এই 3টে বেশ দেখছি একটু ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো
বললাম আমি আর ওয়েট করতে পারছি না, দিয়ে দাও। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা সুন্দর হবে খেতে। বাইরেটা তো একদম মুচমুচে আর ভিতরটা কিন্তু ততটাই সফট। তো চলো, আমি তো আর ওয়েট করতে পারছি না, গরম গরম পেঁয়াজি দিয়ে মুড়িটা খেয়েই ফেলি। আর একটা টাইমে এইসব খাবার দেখে কিন্তু আমার একরকম ইচ্ছেই করতো না খেতে, মানে বাইরের খাবার ছাড়া আমার মুখে রুচতো না সন্ধ্যাবেলাটা অ্যাটলিস্ট। বাট এখন এই ঘরের খাবারগুলো যেন আমার কাছে অমৃতের মতন। তো এরই ফাঁকে কিন্তু আমার যে সকালে ব্লাড টেস্ট হয়েছিল, ইউরিন টেস্ট হয়েছিল, তো সেগুলোর রিপোর্ট কিন্তু এসে দাদা দিয়ে গেছে। তো রিপোর্ট তো আমরা সেইভাবে কিছুই বুঝবো না, তো সেই জন্য আমি সেটাকে সঙ্গে সঙ্গে রিপোর্টটা ডক্টরকে পাঠাই। তো তিনি দেখে বলেন যে সমস্ত কিছু ঠিক আছে, তো মেডিসিন নতুন করে আর কিছু লাগবে না। তো যাই হোক, ওই দিকে একটু টেনশন ফ্রি হওয়া গেল। আর তোমাদের যেহেতু এখন আমি প্রতিটা আপডেটই দিচ্ছি, তো ভাবলাম প্রত্যেকটা ছোটোখাটো আপডেটও আমি তোমাদের সঙ্গে এবার থেকে শেয়ার করব। কেননা তোমরাও অনেক ইন্টারেস্ট নিয়ে বসে থাকো আমার এই ভিডিওগুলো দেখার জন্য। অনেকে অনেক কিছু কমেন্ট করে জানতে চাও বা বুঝতে চাও, আমি হয়তো অতটাও ক্লিয়ার করতে পারি না, বাট আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু হলেও ক্লিয়ার করে দেওয়ার ব্যাপারটা। তো এই যে এইদিকে কিন্তু আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু ভিডিও কলে কথা বলছি। তো এটাও একজন জিজ্ঞাসা করেছিল যে দিদি তোমার হাজব্যান্ড থাকে না? তো যারা আমার পুরনো ব্লগ দেখোনি তারা জানো না যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে থাকি না, আমরা থাকি হচ্ছে বাইরে। তো ওর চাকরি সূত্রেই থাকা, তো সেই কারণে ও তো থাকছে ওখানে চাকরির জন্য, আর আমি কিন্তু রয়েছি হচ্ছে এখানে। তো এই সময় আমাকে এখানেই থাকতে হচ্ছে, কেননা আমরা যেখানে থাকি তো সেখানে মেডিকেল ফেসিলিটি কিন্তু অতটাও ভালো নয়। তো সেই জন্য আমি এখানে রয়েছি, আর ও কিন্তু রয়েছে ওর জবের সূত্রে ওখানে। কিন্তু আমার মনে হয় যে এই সময়টাই অন্তত হাজব্যান্ড ওয়াইফ দুজনের একসাথে থাকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো কী আর করা যাবে বলো, যেটা বাস্তব সেটাকে তো মেনে নিতেই হবে। তো ও চেষ্টা করে প্রতি মাসে অন্তত 10-12 দিনের জন্য আসার। তো লাস্ট যখন আমার 7 মাসের স্বাদ ছিল তখন ছিল, তারপর আবার চলে গেছে। তো এরপর আবার কিন্তু আমার যখন ডেলিভারির ডেট দেবে ডক্টর তখন আবার আসবে। তো তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই সেগুলোও আমি শেয়ার করে নেব। তো চলো, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।